লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশনের আর একটা কোশ্চেন যার অ্যান্সার আমরা এখন একটু করতে চেষ্টা করব। সেটা হচ্ছে, এটাও চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে পড়েছিল ইন্টার পরীক্ষাতে। দেখা যাক কোশ্চেনটা কীরকম, আমি পড়ি। ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স অফ মিস্টার কে প্রিপেয়ার এ ম্যানুফ্যাকচারিং, তারপরে বলছে ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/2025 and the balance sheet as on the date after giving effect to the adjustments in detail below। তারপরে যেটা বলছে যে ক্যাপিটাল 36 লাখ, ড্রয়িংস 5 লাখ, পারচেস 1,05,25,000। তারপরে বলছে রেন্ট অ্যান্ড ট্যাক্সেস 1,25,000, স্যালারিজ 5 লক্ষ, ফ্যাক্টরি লাইটিং অ্যান্ড হিটিংয়ের জন্য 1 লক্ষ, ফ্যাক্টরি ইন্স্যুরেন্সের জন্য 30,000, অ্যাডভার্টাইজমেন্টের জন্য 1 লাখ, ব্যাড ডেট রিটার্ন অফ করেছে 50,000 টাকার, ক্যাশ ডিসকাউন্ট অ্যালাউড করেছে 10,000, সান্ড্রি এক্সপেন্সেস 17,500, ওপেনিং স্টক র মেটেরিয়ালস আছে 3 লক্ষ টাকা, ফিনিশড গুডস আছে 2.5 লক্ষ টাকা। আর পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম বলে যেটা আছে সেটা হচ্ছে পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম বলে যেটা আছে 65,500 টাকা, 65,000 টাকা। এবার এই দিকটায় যেটা আছে সেটা একবার দেখে নিই। ওয়েজেস 2,25,000, ক্যাশ ডিসকাউন্ট 75,000, ফ্যাক্টরি বিল্ডিং আছে 10 লক্ষ টাকার, ফার্নিচার অ্যান্ড ফিক্সচার 2,57,000, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 4,75,000, সানড্রি ডেটর্স 9,35,000, 4% গভর্নমেন্ট প্রমিসরি নোট জিপি নোটস যেটা আছে, যেটা হচ্ছে সাবস্ক্রাইবড অন 1/4/2024 মানে বছরের প্রথম দিনকে, সেটা হচ্ছে 1 লক্ষ টাকা। সানড্রি ক্রেডিটর্স আছে 5,25,000, সেলস 1,25,65,000, ক্যাশ ইন হ্যান্ড 2,27,500, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক 9,72,500, ক্লোজিং স্টক যেটা আছে 2,50,000 হচ্ছে র মেটেরিয়ালস, আর 2 লক্ষ টাকা হচ্ছে ফিনিশ গুডস। এই হচ্ছে আমার ট্রায়াল ব্যালেন্স। এরপরে যেটা অ্যাডজাস্টমেন্টগুলো দিচ্ছে সেগুলো এইরকম। নাম্বার 1-এ দিচ্ছে প্রোভাইড ডেপ্রিসিয়েশন অন 10% অন মেশিনারি অ্যান্ড 2.5% অন বিল্ডিংস। এরপরে 5% অন ফার্নিচার। 2 নম্বরে বলছে প্রোভাইড 2.5% অন ডেটর্স ফর ডাউটফুল ডেবস। তারপরে বলছে 3 নম্বরে বলছে ডেটর্স ইনক্লুড ₹25,000 ডিউ ফ্রম প্রপ্রাইটরের কাছ থেকে যে ডেটর্স আছে তার মধ্যে 25,000 টাকা প্রপ্রাইটরের কাছ থেকেই পাওয়া যাবে। পারচেস ইনভলভস এগ্রিগেটিং ₹1,25,000 ওয়্যার অমিটেড টু বি ক্রেডিটেড ইন দ্য পারচেস ডে বুক। 1,25,000 টাকা পারচেস করা হয়েছে, কিন্তু পারচেস ডে বুকে এটা লিখতে ভুলে গেছে, অমিট হয়ে গেছে। তারপরে বলছে অ্যান অ্যামাউন্ট অফ রুপিস, 5 নম্বরে অ্যান অ্যামাউন্ট অফ রুপিস 25,000 রিসিভড ইন রেসপেক্ট অফ এ প্রাইভেট লোন অ্যাডভান্স by proprietor was wrongly credited to the sundry debtors account। sundry debtors অ্যাকাউন্টের মধ্যে ঢুকে গেছে, যেটা হচ্ছে 25,000 টাকা রিসিভড ইন রেসপেক্ট অফ প্রাইভেট লোন। যেটা প্রপ্রাইটর প্রাইভেট লোন করেছিল সেটা সানড্রি ডেটর্স থেকে রিসিভ হিসেবে ধরা হয়ে গেছে। পারচেস ইনভলভস অফ রুপিস 3,75,000 ওয়ার entered in the purchase day book on 29/12/2024, but the goods in respect thereof
ওয়্যার রিসিভড অন 3 এপ্রিল 2025, মানে পরের বছরে জিনিসটা পাওয়া গেছে। পারচেস ডে বুকে উঠে গেছে 29/12/2024, কিন্তু 29/3/2024 কিন্তু এইটা 3রা এপ্রিল গিয়ে ডেবুকে লেখা হচ্ছে। এরপরে আসছে অ্যান অ্যামাউন্ট অফ ₹17,500 রিসিভড ফর্ম এ ডেটর ওয়াজ রংলি ক্রেডিটেড টু দ্য সেলস অ্যাকাউন্ট। পাওয়া গেছে ডেটর্সের কাছ থেকে, কিন্তু ভুল করে সেলসের মধ্যে ঢুকে গেছে। আর 8 নম্বরের যেটা অ্যাডজাস্টমেন্ট দিচ্ছে সেটা হচ্ছে দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট অফ গভর্নমেন্ট প্রমিসরি নোট, জিপি নোট যেটাকে বলছে, ডিউ অন 31/3/2025, বাট অ্যাকচুয়ালি কালেক্টেড ইন এপ্রিল 2025। মানে গভর্নমেন্ট প্রমিসরি নোটের উপরে যেটা আমাদের গভর্নমেন্ট প্রমিসরি নোট আছে একটা, আমরা কিনে রেখেছি ইয়ে থেকে, বিজনেস থেকে, সেটার অ্যাকচুয়ালি ইন্টারেস্ট ডিউ হচ্ছে, কিন্তু সেটা কালেকশন হয়েছে, অ্যাকচুয়ালি এই ইন্টারেস্টটা কালেক্ট হয়েছে এপ্রিল 2025-এ। এটাও একটা সিএ এন্ট্রান্স পরীক্ষায়, ইন্টার পরীক্ষায় এটা পড়েছিল। এখন দেখা যাক এই অঙ্কটাকে আমরা কিভাবে করতে পারি। এইখানে একটা জিনিস বলেছে যেটা অন্যান্য জায়গায় থাকে না, সেটা হচ্ছে যে প্রিপেয়ার করতে বলেছে। প্রিপেয়ার হচ্ছে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট, এই যে ট্রেডিং অ্যাকাউন্ট এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট। এই ম্যানুফ্যাকচারিং বলে যেটা জিনিসটা দিয়েছে সেটা আলাদা দিয়েছে। এরকম কনফিউশনের অঙ্ক দিতে পারে। এই ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টটা দেখানোর জন্য আমরা এই অ্যাকাউন্ট মানে এই অঙ্কটাকে আমরা আজকে করার চেষ্টা করব। আমি পজ করছি, লিখে নিচ্ছি, এরকম ছক কাটা আছে। এটা ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, এটা ট্রেডিং অ্যাকাউন্ট, এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আর এইটা আমরা ব্যালেন্স শিট। আমি পজ করে লেখাগুলো লিখে নিই। আচ্ছা, সময়ের জন্য আমি বাকি ওরিয়েন্টেশনগুলো লিখছি না, শুধু ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট এগুলো লিখেছি। ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট হলো কোনো প্রোডাক্ট আমরা যখন কোনো ফ্যাক্টরি থেকে তৈরি করানো হয় তখন যে প্রোডাকশানের জন্য যে কস্ট খরচ হয় সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট। অর্থাৎ আমি যদি ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে কী কী যাবে সেটা যদি দেখতে চাই, তাহলে র মেটেরিয়ালস তো আমি কিনবো এবং ফিনিশড গুডস আমি এখান থেকে পাবো। ফিনিশড গুডস তৈরি করা পর্যন্ত কত খরচ হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে এটা আমাকে দেখতে হবে যে সেম জিনিসটা, এই যে আমি ধরুন একটা খাতা কিনে নিয়ে আসছি, কিনে বিক্রি করছি। এইবার এই খাতাটা যদি মানে না কিনে আমি নিজে খাতাটা তৈরি করছি, তাহলে আমি কি কাগজ কিনে নিয়ে আসতে হবে। কাগজ কেনার পরে সেলাই মেশিনের খরচ আমাকে দিতে হবে। তারপরে কেটে ছেটে যেটুকু বাদ যাবে সেটাও আমাকে এখানে দিতে হবে। আবার বাই প্রোডাক্ট যদি কিছু তৈরি হয় তাহলে সেই বাই প্রোডাক্টটাও এখানে আমাকে লিখতে হবে। বাই প্রোডাক্ট হয়তো পাওয়া গেলে হচ্ছে ওই যে কী বলে ট্র্যাশ পাওয়া গেল হয়তো কাগজের, তাহলে সেটাও আমাকে লিখতে হবে। এই যে অ্যাজ ইফ আমি যদি এই জিনিসটা বাইরে থেকে আমি তৈরি করে আনতাম, অর্থাৎ বাইরে থেকে যদি কিনে আনতাম, তাহলে যে খরচগুলো তাকে করতে হতো সেই খরচগুলো আমার ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে আমি লিখব। এই হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ের কনসেপ্ট। তারপরে ট্রেডিং আসছে কি, ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টের যে ফিনিশড গুডস তৈরি হলো সেটাই আমার চলে আসবে ট্রেডিং অ্যাকাউন্টে। সেটার থেকে আমার ট্রেডিংয়ে ফিনিশড গুডের স্টক থাকবে অথবা আমি বিক্রি করব। এখন দেখা যাক, আমি অঙ্কটা পড়ি একটা একটা করে, আবার একই পদ্ধতিতে আমরা অঙ্কটা করতে থাকব। প্রথমে কি বলছে, প্রথমে বলছে ক্যাপিটাল অ্যাকাউন্টে 36 লক্ষ টাকা। তাহলে ব্যালেন্স শিটে চলে যাই প্রথমেই, একই পদ্ধতি। ক্যাপিটাল, এটা লাইবিলিটি, এটা অ্যাসেট। এখানে দাগটা কাটা হয়নি। এটা হলো আমার অ্যাসেট। এইবার আমি লাইবিলিটিতে গেলাম, ক্যাপিটালে আছে হচ্ছে 36 লক্ষ টাকা, আমি জেনে গেছি। সরি, আমি ইনার কলামটা করেছিলাম, ইনার কলামটাই ভুলে গেলাম। আচ্ছা, এটা ইনার কলামে হবে। ইনার কলামে আমি দিয়ে দিলাম 36 লক্ষ টাকা। তারপরে আছে ড্রয়িংস। তাহলে আমার কি করতে হবে, এখানে নেট প্রফিটটা যোগ হবে, তার জন্য জায়গা রেখে দিই।
তারপরে লেস ড্রয়িংস আছে 5 লাখ টাকা। এটা হলো, এই যে আমি এই দুটো দিলাম, ক্যাপিটাল দিয়ে দিলাম, ড্রয়িংস দিয়ে দিলাম। এরপরে আছে পারচেস অ্যাকাউন্ট। পারচেসটা মানে হচ্ছে র মেটেরিয়াল, যেহেতু আমি ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট তৈরি করছি, তাহলে পারচেস 1,25,25,25,000 টাকা। তাহলে এখানে আমাকে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে যেতে হবে। ম্যানুফ্যাকচারিংয়ে আবার ওপেনিং ক্লোজিং থাকতে পারে, তাহলে টু ওপেনিং র মেটেরিয়ালস হলো এটা। তারপরে টু পারচেস কত আছে বললাম, 1,05,25,000 হলো। তারপরে রেন্ট অ্যান্ড ট্যাক্সেস, এটা প্রফিট অ্যান্ড লসের ফিগার। প্রফিট অ্যান্ড লসে আমরা চলে গেলাম। এখান থেকে আমাকে বাই গ্রস প্রফিটটা টেনে আনতে হবে। বাই গ্রস প্রফিটটা আগে লিখে রাখি। এবার টু রেন্ট অ্যান্ড ট্যাক্সেস, ইনার কলামে প্রত্যেকটাই লিখব। রেন্ট অ্যান্ড ট্যাক্সেস কত বললাম, 1,25,000 টাকা, এইটা হলো। তারপরেরটা হচ্ছে স্যালারিজ 5 লাখ টাকা, এটাও একটু ছাড়া করে রাখি। টু স্যালারিজ 5 লক্ষ টাকা হলো। ইনার কলামে লিখলাম ফ্যাক্টরি লাইটিং অ্যান্ড হিটিং। তাহলে ফ্যাক্টরি বাবদ কোনো কিছু খরচ যদি হয়, অর্থাৎ এই খরচটা আমার কোথায় যাবে, আমি যদি জিনিসটা পারচেস করে নিয়ে আসতাম তাহলে ফ্যাক্টরি খরচটা সে তো ফ্যাক্টরি খরচ হিসাবে এটা দেখাতো। আমি এখন নিজে তৈরি করছি, তার মানে এটা ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে যাবে। ফ্যাক্টরি হিটিং এবং লাইটিং এবং হিটিং 1 লক্ষ টাকা। তাহলে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টটাই চলে যায়। ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট আর কিছু না, ট্রেডিং অ্যাকাউন্টেরই এর মতন একটা পার্ট। তাহলে হচ্ছে পারচেসে একটু জায়গা রাখি, টু ফ্যাক্টরি লাইটিং অ্যান্ড হিটিং 1 লাখ টাকা। তারপরে যেটা বলছে সেটা হচ্ছে ফ্যাক্টরি ইন্স্যুরেন্স। 30,000 টাকা, এটাও ফ্যাক্টরির বাবদ খরচ। টু FACTORY ফ্যাক্টরি ইন্স্যুরেন্স 30,000 টাকা ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে যাচ্ছি। অ্যাডভার্টাইজমেন্ট 1 লাখ টাকা, এটা যাবে হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। টু অ্যাড VERTISEMENT অ্যাডভার্টাইজমেন্ট কত দেখলাম, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে 1 লাখ টাকা। আচ্ছা, তারপরে আসছে ব্যাড ডেপ্ট রিটেন আপ করেছে 50,000 টাকা, এটাও আমার PL-এর ফিগার। ব্যাড ডেপ্ট WRITTEN OFF 50,000 টাকা দিলাম। তারপরে কি বলছে, ক্যাশ ডিসকাউন্ট অ্যালাউ করেছে 10,000 টাকা, এটাও PL-এর ফিগার। আমি একটু ফাঁকা দিয়ে দিচ্ছি যাতে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে আমি ভেতরে দিতে পারবো। ডিসকাউন্ট অ্যালাউড, ক্যাশ ডিসকাউন্ট অ্যালাউড করেছে 10,000 টাকা, তাহলে 10,000 টাকা সবই ইনারে লিখছি কিন্তু। এরপরে সানড্রি এক্সপেন্সেস 17,500 টাকা, এটাও PL-এর ফিগার, দেখা যাচ্ছে তো, হ্যাঁ, SUNDRY সানড্রি এক্সপেন্সেস 17,500 টাকা। এরপরে আসছে ওপেনিং স্টক র মেটেরিয়ালস, এই যে এরপরে যেটা আসছে ওপেনিং স্টক তার র মেটেরিয়ালস। তাহলে র মেটেরিয়ালসটা বলেছিলাম, ওই জন্য ফাঁকাও রেখেছিলাম আমরা জায়গা।
ওপেনিং স্টক, এই যে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, র মেটেরিয়ালসের ওপেনিং স্টক, এখন আমি পেয়ে গেলাম 3 লক্ষ টাকা। আর র মেটেরিয়ালসের মধ্যে ফিনিশ গুডসের আছে হচ্ছে 2.5 লক্ষ টাকা। তাহলে এইটা আমরা জানলাম টু ওপেনিং স্টক হচ্ছে 2,50,000 টাকা। ঠিক আছে, এইবার আমার পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাফ, 65,000 টাকা। ঠিক আছে, এটাও তো পিএল এর ফিগার। পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম 65,000 টাকা দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই গেল। এরপরে আছে যেটা এইদিকে ওয়েজেস 2,25,000 টাকা, এটা আমার ট্রেডিংয়ের ফিগার। একটু নিচে নামাই, কারণ ফিনিশ গুডসের দামটা এখানে যাবে। তাহলে ওয়েজেস 2,25,000। তারপরে কি বলছে, ক্যাশ ডিসকাউন্ট রিসিভ করেছে, ক্যাশ ডিসকাউন্ট রিসিভ করেছে 75,000 টাকা। তাহলে এইখানে ট্রেডিং পিএল এর ইনকাম বাই ক্যাশ ডিসকাউন্ট রিসিভড, ক্যাশ ডিসকাউন্ট 75,000 টাকার পেয়ে গেছে, 75,000 টাকা লিখলাম। এরপরে ফ্যাক্টরির বিল্ডিং 10 লাখ টাকা, এটা আমার অ্যাসেটের ফিগার, কিন্তু এর ডেপ্রিসিয়েশনটা ফ্যাক্টরির সঙ্গে যাবে। তাহলে আমার প্রথম কথা হলো বিল্ডিং, $10 লাখ টাকা দিয়ে দিলাম। ফার্নিচার অ্যান্ড ফিক্সচার, 2,57,500। $2,57,500 ইনার কলামে লিখলাম। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 4,75,000 টাকা। $4,75,000 টাকা। এরপরে আসছে সানড্রি ডেটর্স 9,35,000 টাকা, এটা অনেক জায়গা লাগবে। $9,35,000 টাকা। এরপরে আসছে 4% প্রমিসারি নোট, সেটাও আমার অ্যাসেট, তার জন্য একটু জায়গা রেখে দিই। 4% জিপি নোট কত টাকা? 1 লাখ টাকা। আচ্ছা, এরপরে আসছে সানড্রি ক্রেডিটর্স 5,25,000 টাকা, এখানে লিখি। সানড্রি ক্রেডিটর্স 5,25,000 টাকা। এরপর আসছে সেলস 1,25,65,000 টাকা, এটা এই যে ট্রেডিং অ্যাকাউন্টে লিখলাম। সেলস কত? 1,25,65,000 টাকা। আচ্ছা, এরপরে বলছে ক্যাশ ইন হ্যান্ড 2,27,500, ব্যালেন্স শিটের নিচের দিকে যাই। ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে 2,27,500, এটা আউটারেই দিয়ে দিলাম ডাইরেক্ট।
কত জানো, 27,500। ক্যাশ অ্যাট ব্যাংক, এটার আগেই থাকবে, ক্যাশ অ্যাট ব্যাংক কত, ক্যাশ অ্যাট ব্যাংক হচ্ছে 9,72,500 টাকা। তাহলে দিয়ে দিলাম 9,72,500। এবার কি আসছে, ক্লোজিং স্টকের র মেটেরিয়ালস, ক্লোজিং স্টকের র মেটেরিয়ালসের ক্লোজিং স্টক, তাহলে বাই FINISHED ফিনিশ গুডস, এখানে যেটা পাবো সেটা ফিনিশ গুডসটা পাবো আমি, বাই ক্লোজিং স্টক র মেটেরিয়ালস। ক্লোজিং স্টকের র মেটেরিয়ালস কত টাকা, 2,50,000 টাকা। এটা যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে এটাকে আমাকে ব্যালেন্স শিটেও নিয়ে যেতে হবে। এখানে দিয়ে দিলাম র মেটেরিয়ালস 2,50,000 টাকা দিয়ে দিলাম। এরপরে এটা হলো, আর ফিনিশ গুডসের স্টক আছে হচ্ছে 2 লক্ষ টাকা, এটা ট্রেডিংয়ের ফিগার। ফিনিশ গুডস 2 লক্ষ টাকা। আচ্ছা, এটা হলো, তাহলে এখানেও হলো, আমাকে ব্যালেন্স শিটে নিয়ে চলে যেতে হবে। ক্লোজিং স্টক হয়ে যাচ্ছে, ফিনিশ গুডস 2 লক্ষ টাকা। আচ্ছা, এই আমার রড এটা তোলা হয়ে গেল। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট কী বলছে, প্রোভাইড ডেপ্রিসিয়েশন 10% অন মেশিনারি, 2.5% অন বিল্ডিং অ্যান্ড 5% অন ফার্নিচার। আচ্ছা, বিল্ডিং ফার্নিচারের উপরে আর কোনো অ্যাডজাস্টমেন্ট আছে নাকি একবার দেখে নিই। এটা কি বলছে, প্রপারেটরের কাছ থেকে পাওয়া অমিটেড ইন পারচেজ ডে বুক, ঠিক আছে। রিসিভ লোন পাওয়া গেছে এত টাকা ইনক্লুডিং পারচেজ ডে বুক, এটাও ঠিক আছে। অ্যামাউন্ট ডেটর্স, এটাও ঠিক আছে। না, এখানে আর কোনো অসুবিধা নেই, তাহলে আমার ডেপ্রিসিয়েশনগুলো আমি দিয়ে দিতে পারবো। 10% মেশিনারি, 2.5% অন বিল্ডিং, 5% অন ফার্নিচার, এইটুকু আমি দিয়ে দিই। বিল্ডিংয়ের উপরে লেস, দেখা যাচ্ছে তো, হ্যাঁ, লেস ডেপ্রিসিয়েশন 2.5%, সেটা 10 লক্ষ টাকা ইন্টু 2.5%, মানে 25,000 টাকা এখান থেকে বাদ দিলাম। তাহলে আমার 9,75,000 টাকা আমার থেকে গেল। আচ্ছা, এবার কি বলেছে, ফার্নিচারের উপরে বলেছিল 10%, তাহলে এটা আমি এখানে লিখি, লেস এটা হচ্ছে অ্যাট এ রেট অফ 2.5%, ডেপ্রিসিয়েশন অ্যাট এ রেট অফ 10%। তাহলে কত দাঁড়াবে, একটা ঘর বাদ যাবে, তার মানে 50, 7, 5, 2, 25,750 টাকা। এবার এটাকে আমি যদি করি 2,57,500 ইন্টু 10% মাইনাস কী হলো 10%, 2,57,500 ইন্টু 10% মাইনাস ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে 2,31,750। আর মেশিনারির উপরে কত বলেছে, 10%, সরি এইখানে ভুল করলাম, 5% বলেছে হচ্ছে ইয়ের পরে,
তাহলে এটা একটু মুছে দিই। 2,57,500 ইন্টু 5% মানে 12,875। 12,875 এটা একটু কেটে দিলাম, মাইনাস ইকুয়াল টু 2 ওপরে লিখলাম 2,44,625। আচ্ছা, মেশিনারির উপরে 10% লেস ডেপ্রিসিয়েশন অ্যাট এ রেট অফ 10% মানে হচ্ছে 47,500 টাকা। ফর্মুলায় করে নিই, 4,75,000 ইন্টু 10% মাইনাস ইকুয়াল টু, তাহলে কত দাঁড়াবে? 4,27,500 টাকা থাকবে। এটা হলো। তাহলে এবার ডেপ্রিসিয়েশান যেগুলো দিয়ে দিয়েছি সেগুলো এখন পিএলে আমাকে চার্জ করাতে হবে। ম্যানুফ্যাকচারিং পিএল টু CIATION। প্রথমে বিল্ডিং, তারপরে ফার্নিচার, তারপরে হচ্ছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। কত দিয়েছিলাম? 25,000 বিল্ডিংয়ে, এটাতে দিয়েছিলাম 12,875 আর দিয়েছিলাম 47,500, এখানে দিলাম 47,500। এই তিনটেকে নিয়ে গিয়ে আউটারে করে দিই। 25,000 প্লাস 12,875 প্লাস 47,500, তাহলে কত দাঁড়ালো? 85,375 টাকা। 85,375 টাকা আমার ডেপ্রিসিয়েশন গেল। আমার এখানে প্রথম যে অ্যাডজাস্টমেন্টটা সেটা হয়ে গেল। তারপরে বলছে প্রোভাইড 2.5% অন ডেটর্স ফর ডাউটফুল ডেটস। এইখানে ডেটর্সের মধ্যে কিছু গণ্ডগোল আছে, এইটাকে আমরা আপাতত স্টার দিয়ে রাখি, এটা পরে করব। তারপরে বলছে ডেটর্স ইনক্লুড 25,000 ডিউ ফ্রম প্রপ্রাইটরের কাছ থেকে, যেটা যদি ডেটর্স থাকে, ডিউ থাকে, মানে পাবো কার কাছ থেকে? না, প্রপ্রাইটরের কাছ থেকে। তার মানে এটা প্রপ্রাইটরের ড্রয়িংস হিসাবে আমরা ট্রিট করব। আচ্ছা, তাহলে কি হলো? সানড্রি ডেটর্স, এই গভর্নমেন্ট প্রমিসরি নোটটা আরও নিচে লিখি, তা নাহলে মুশকিল আছে। এটাকে এইখানে দিয়ে দিলাম 4% জিপি নোট 1, 1, 2, 3। সানড্রি ডেটর্স অনেক জায়গা লাগবে। LESS লেস হচ্ছে আমার ড্রয়িংস। কত দিয়েছিলাম? যে 25,000 টাকা বলছিল, এখানে ঢুকে আছে। তাহলে 25,000, তাহলে 9,10,000। তাহলে এইখানে আবার যে ছিল লেস হচ্ছে সানড্রি ডেটর্স, কত টাকা? না, 25,000 টাকা। আচ্ছা, 25,000 টাকা। তাহলে আমার এই ফিগারটা হয়ে গেল। পারচেস ইনভলভস এগ্রিগেটিং রুপিস 1,25,000 ওয়ার অমিটেড টু ক্রেডিট পারচেস অফ ডেবুক। মানে এই পারচেসটা হয়েছে সেটা ভুলেই গেছে। তাহলে আমার পারচেস যেটা হয়েছিল ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে দিয়েছিলাম, ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে অ্যাড পারচেস নট এন্টার্ড। পারচেস কত ছিল? 1,25,000 টাকা। তাহলে আমার 1,25,000 বাড়াতে হবে, 1,06,50,000। এই দাঁড়ালো আমার পারচেস। আর এইদিকে কী হলো? সানড্রি ডেটর্স যেটা ছিল এটা তাহলে তো অ্যাড হবে। পারচেস, সরি, সানড্রি পারচেস, সানড্রি ডেটর্স হবে না, সানড্রি ক্রেডিটর্সটা তো যোগ হবে। অ্যাড
পারচেস, ক্রেডিট পারচেস লিখি, ক্রেডিট পারচেস 1 কোটি কত জানো, ম্যানুফ্যাকচারিংটা কোথায় গেল, এই যে না এটাই তো, হ্যাঁ এই যে 1 কোটি না 1,25,000 টাকা, 1,25,000 টাকা। তাহলে ইনারেই থাক আপাতত 0,0,0,50 আর 6,50,000 টাকা আমার এখন সানডে ক্রেডিটর্সটা দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। এইটা হলো। তারপরে কি বলছে, অ্যামাউন্ট অফ 25,000 রিসিভড ইন রেসপেক্ট অফ প্রাইভেট লোন, আর এটা রংলি ক্রেডিটেড ইন সানডে ডেটর্স অ্যাকাউন্ট। সানডে ডেটর্সের মধ্যে কালেকশন হিসেবে দেখানো হয়ে গেছে, তাই তো, যেটা হচ্ছে পার্সোনাল লোনের একটা ইন্টারেস্ট পাওয়া গেছে। তাহলে কি হবে, এইখানে তো বাদ দিয়ে দিয়েছে, ক্রেডিট করে দিয়েছিল, তাহলে অ্যাড, এই জায়গাটুকু কেটেই রাখলাম, অ্যাড হচ্ছে ইন্টারেস্ট অন পার্সোনাল লোন, কত টাকা না একটু দেখে নিই, 25,000 টাকা পাওয়া গেছিলো। তাহলে 25,000 টাকা এখান থেকে ক্রেডিট করা হয়ে গেছিলো, ওই জন্য আবার আমি ক্রেডিট করা হয়েছিল মানে বাদ দেওয়া হয়ে গেছিলো। তাহলে 9,35,000 টাকা হচ্ছে আমি এখানে দিলাম। আর এই যে টাকাটা দিয়েছে সেটা তো তাহলে ওয়ান টাইপ অফ ইনভেস্টমেন্ট, অ্যাড, তাহলে এইখানে গিয়ে অ্যাড নিউ ক্যাপিটাল, যা হবে তার সঙ্গে আবার 25,000 টাকা যোগ করতে হবে। আচ্ছা, এই হলো। এবার এটা হলো পারচেস ইনভয়েস দ্য ভ্যালু অফ রুপিস 3,75,000 টাকা ওয়ার এন্টার্ড ইন দ্য পারচেস ডে বুক অন 29/3 এততে, বাট দ্য গুডস ইন রেসপেক্ট অফ দ্য ওয়ার রিসিভড অন, এটা তার মানে গুডস ইন ট্রানজিট হয়ে গেছে, পরের বছর গিয়ে গুডসটা পাওয়া গেছে, তাহলে গুডস ইন ট্রানজিট বলে থাকবে। তাহলে পারচেস ডে বুকে তো আমি লিখে দিয়েছি, তাহলে পারচেসের মানে দরকার নেই, পারচেসার দরকার নেই, কিন্তু আমি বাই গুডস ইন ট্রানজিট কথাটা আমাকে লিখতে হবে। এটা ম্যানুফ্যাকচারিংয়ে আপাতত যাবে না, এটা ট্রেডিংয়েই যাবে, কারণ ম্যানুফ্যাকচারিং কস্ট তোর সঙ্গে তো ওটা যুক্ত নেই, কিন্তু আবার ম্যানুফ্যাকচারিংয়ে হয়ে গেছে, ম্যানুফ্যাকচারিংয়ে পারচেসের মধ্যে ধরা হয়ে গেছে, তাহলে আমাকে এখানেই লিখতে হবে। আমি কেটে ফেললাম, বাই গুডস ইন ট্রানজিট। ম্যানুফ্যাকচারিংয়ে কেন দিচ্ছি, যেহেতু এই পারচেসটা যে আছে, এই পারচেসটা তো হয়ে আছে, তাহলে পারচেসের মধ্যেই তো এই টাকাটা ঢুকে আছে, তার জন্যই কিন্তু আমি ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে দিলাম। আচ্ছা, তাহলে পারচেস থেকে বাদ দেওয়া যেতে পারতো, লেস পারচেস করলেও হতো গুডস ইন ট্রানজিট বলে, ঠিক আছে। আচ্ছা, এইবার কি বলছে, কত টাকা, 3,75,000 টাকা, 3,75,000 টাকা। এবার তাহলে এটা গুডস ইন ট্রানজিটটা তাহলে আমার পারচেসে যেহেতু ঢুকে দিয়েছি, তাহলে আমাকে এখানে লিখতে হবে গুডস ইন ট্রানজিট 3,75,000 টাকা। তারপরেরটা কি আছে, 6 হয়ে গেল, 7 আর 8, আর দুটো অ্যাডজাস্টমেন্ট আছে, বেশি নেই। এটা হচ্ছে অ্যান অ্যামাউন্ট অফ রুপিস 17,500 রিসিভড ফ্রম এ ডেটর ওয়াজ রংলি এন্টার্ড ইন সেলস অ্যাকাউন্ট, বা ডেটর্সের কাছ থেকে পেয়েছে, সেলসের মধ্যে ঢুকে গেছে। তাহলে প্রথমে আমাকে সেলস থেকে কমাতে হবে, লেস SUNDRY সানড্রি ডেটর্স ঢুকে আছে, কত টাকা ঢুকে আছে, 17,500 টাকা, 17,500 টাকা আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম। আর ডেটর্সের মধ্যে যেটা আছে সেটার সঙ্গে আমাকে যোগ
করতে হবে। অ্যাড সেলস রং এন্ট্রি কত হচ্ছে আমার 17,500 টাকা, 17,500 টাকা। এটা যোগ করলে 500, 7 5 12 2, হাত থাকলো 1, 3 আর 1 4 1 5, 9,52,000 এখনও পর্যন্ত গিয়ে দাঁড়ালো। আচ্ছা, আর একটা এন্ট্রি আছে, দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট যেটা, সেটা 31/3/25 ডিউ হয়েছে, কিন্তু যেটা কালেকশান হয়েছে হচ্ছে এপ্রিলে। যে লাস্ট যেটা দেওয়া ছিল, যে ওই যে গভর্নমেন্ট প্রমিসরি নোটের ওপরে যে ইন্টারেস্টটা, সেটা ডিউ হয়েছে 31/3/25, কিন্তু ওটা পাওয়া গেছে হচ্ছে এপ্রিলে। তাহলে এটা ইন্টারেস্টটা ডিউ করতে হবে, ইন্টারেস্ট একটা আর্নিংস। তাহলে আমাকে দেখতে হবে প্রথমে গভর্নমেন্ট প্রমিসরি নোটে কত টাকা ছিল। এই যে 1 লক্ষ টাকা ছিল, 4% যদি হয় তাহলে কত হবে? 1 লক্ষ টাকা ইন্টু 4%, সারা বছর খাটলো মানে 4,000 টাকা। আচ্ছা, তাহলে ইন্টারেস্ট রিসিভেবল অন জিপি নোট, এটা হবে 4,000 টাকা। এটাকে এখানের সঙ্গে অ্যাড করেও 1,04,000 দেওয়া, মানে টোটাল জিপি নোটের ভ্যালু 1,04,000, সেটাও কিন্তু করা যেতে পারে, আলাদা করেও লেখা যেতে পারে। আমি আলাদা করে লিখে রাখলাম। তাহলে এটা হচ্ছে আমার একটা ইনকাম। এইখানে আমাকে বাই ইন্টারেস্ট অন গভর্নমেন্ট প্রমিসরি নোট, এটা হচ্ছে অ্যাট এ রেট অফ 4% হলে 4,000 টাকা আমার আসলো। আচ্ছা, এই গেল আমার হচ্ছে এইটা। এইখানে গিয়ে আমার এটা পর্যন্ত হলো। এইবার আমার ওই যেটা স্টার দিয়ে রেখেছিলাম, এইটা 2.5% হারে, যেটা আমার ডেটর্সের ওপরে প্রভিশন করতে বলেছে। এই যে এইখানে গিয়ে এখন আমার লাস্ট প্রভিশন ডেটর্সের অবস্থানটা এরকম দাঁড়িয়েছে। তাহলে লেস প্রভিশন ফর ডাউটফুল ডেবটস, প্রভিশন ফর ডাউটফুল ডেবটস এখন যা ফিগার দাঁড়িয়েছে 9,52,500 টাকা ইন্টু 2.5%, তার মানে দাঁড়াচ্ছে 23,183 টাকা। 23,183 টাকা তাহলে আমাকে বাদ দিতে হবে, মাইনাস 9,52,500 মাইনাস 23,183 টাকা, তাহলে হবে 9,29,317 টাকা। এই যে 23,183 আমি বাদ দিলাম, এটা তাহলে আমাকে পিএলএ গিয়ে চার্জ করাতে হবে। টু হচ্ছে প্রভিশন ফর ডাউটফুল ডেবটস, কত হলো? 23,183 টাকা, 23,183 টাকা। এই আমার এই অ্যাডজাস্টমেন্টটাও হয়ে গেল। এখন দেখা যাক আমি যোগ বিয়োগটা করব, তাহলেই ব্যালেন্স শিটটা মিলে যাওয়ার কথা। এখানে ফিনিশ গুডসের ভ্যালুটা বার করতে হবে। তাহলে আমি প্রথমে যেগুলো ইনারে ছিল সেগুলো আউটারে দিয়ে দিই। এগুলো 1, 1, 2, 1, 2, 3, 30,000, এখানে দুটোই আউটারে দেওয়া আছে। তাহলে আমার এই দিকটা যোগ বেশি হবে, তবেই না ফিনিশ গুডসের দাম বেরোবে। তাহলে কি হলো? 3 লক্ষ টাকা প্লাস 106,50,000, 1,06,50,000, হ্যাঁ ঠিক আছে। আর এখানে আসছে 1 লক্ষ টাকা প্লাস 1, 1, 2, 1 লাখ প্লাস 30,000, এইটা গেলে 1,10,80,000 টাকা দাঁড়াবে। 1,10,80,000 টাকা দাঁড়াবে।
এইখানেও তার মানে এটা 1,10,80,000। তাহলে মাইনাস আমার এখানে দুটো জিনিস আছে, আমার গুডস ইন ট্রানজিটে আছে। এই যে ফ্যাক্টরি বিল্ডিং না, এখানে ফ্যাক্টরির উপরে কোনো ডেপ্রিসিয়েশন দেয়নি। ঠিক আছে, তাহলে হয়ে গেছে, ঠিকঠাকই আছে। আমি আবার ভাবছিলাম ডেপ্রিসিয়েশনটা ফ্যাক্টরির উপরে ডেপ্রিসিয়েশন বোধহয় ছেড়ে দিয়েছি। না, ঠিক আছে। 3,75,000 মাইনাস হচ্ছে 2,50,000, তাহলে গেল ফিনিশ গুডসের দাম দাঁড়ালো 1,04,55,000 টাকা। ফিনিশ গুডসের দাম, যেটা আমি আগে থেকে লিখে রেখেছিলাম, ফিনিশ গুডসের দাম এইটা দাঁড়ালো। তাহলে এইটাকে আমাকে ট্রেডিং অ্যাকাউন্টে আনতে হবে। টু ফিনিশ গুডস দেখা যাচ্ছে, হ্যাঁ, FINISHED ফিনিশড গুডস 1,04,55,000। এইগুলোকে আউটারে নিয়ে চলে যাই, আর তো ইনারে রাখার দরকার নেই। হলো, এইবার সেল কত হয়েছিল? 1,25,65,000 মাইনাস ওই যে সেলের মধ্যে সানডে ডেটর্স ঢুকেছিল, ওটা বাদ যাবে 17,500। তাহলে আলটিমেটলি গেল হলো 1,25,00,000। এখানে লিখি 1,25,47,500 হলো। এইবার গ্রস প্রফিটটা এখান থেকে বেরোবে। এইটা তো আমি পেয়েছি প্লাস 2,00,000। তাহলে এইখানে আমার টোটাল দাঁড়ালো কত? দাঁড়ালো 1,27,47,500। এইটাকে এবার এখানে নিয়ে আসি টেনে, 1,27,47,500। এবার 2, তাহলে এখানে কী হবে? 2 GRO গ্রস প্রফিট লিখতে হবে কি? ট্রান্সফার্ড টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এটা বাদ দিই, মাইনাস 2,50,000 টাকা মাইনাস 1,04,55,000 মাইনাস 2,25,000। তাহলে কত দাঁড়ালো? 1,81,00,000 না, 18,17,500। 18,17,500 টাকা। তাহলে গ্রস প্রফিট আমার এই দাঁড়ালো 18,17,500 টাকা। এটাকে আমি এখন সরিয়ে রাখি। এই গ্রস প্রফিটটাকে আমি এখন টেনে নিয়ে আসবো। এই যে এখানে পেয়েছি গ্রস প্রফিটটা 18,17,500 টাকা। এবার দেখা গেল, এইখানে লিখে রাখলাম, ব্যালেন্স শিটটা আপাতত তলায় থাক। এইবার আমার যা যা ইনার কলামে আছে সেগুলোকে আউটারে দিয়ে দিই। 75,000 এটা হচ্ছে, এটা 4,000 দেওয়া আছে। এইগুলোতে কোনোটাতেই আর কোনো ইয়ে নেই, 1,25,000 5 লাখ, কোনোটাতেই অ্যাডজাস্টমেন্ট নেই। 50,000 10,000 17,500 65,000 এটা দেওয়া আছে আউটারে। ঠিক আছে, তাহলে গ্রস প্রফিট দিলাম প্লাস 75,000 প্লাস 4,000। তাহলে আমার এইখানে গিয়ে দাঁড়ালো 18,96,500। এইখানেও লিখি 18,96,500। এবার এটাকে মাইনাস করে নেট প্রফিটটা বার করি। মাইনাস 1,25,000 মাইনাস 5 লাখ মাইনাস 1 লাখ মাইনাস 50,000 মাইনাস 10,000 মাইনাস 17,500 মাইনাস 65,000 মাইনাস 85,375 মাইনাস 23,183। তাহলে কত দাঁড়ালো?
9,20,442 টাকা প্রফিট, 9,20,442 টাকা টু নেট প্রফিট। নেট প্রফিট কোথায় যাবে? ট্রান্সফার্ড টু BLNC ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে ট্রান্সফার করব। কত টাকা? 9,20,442 টাকা। এটাকে এবার সরিয়ে রাখি। এই যে এইখানে আমরা জায়গা রেখে দিয়েছিলাম 9,20,442 টাকা যোগ করলাম, প্লাস আগের কত ছিল? 36 লাখ, 36 লাখ হয়েছে, এখানে গিয়ে দাঁড়ালো 45,20,442। এটার সঙ্গে কি হবে? লেস ড্রয়িংস আছে 5 লাখ মাইনাস 5 লাখ, তাহলে দাঁড়াবে কত? 40,20,442। আবার লেস হচ্ছে 25,000 মাইনাস 25,000, তাহলে কত দাঁড়াবে? 39,95,442 প্লাস আবার 25,000। ও তাহলে ভালোই হলো। এটা তাহলে আলটিমেটলি কত দাঁড়ালো? 40,20,442। এইটার আউটারে কত যাবে? 6,50,000। আর কিছু নেই, প্লাস 6,50,000। তাহলে ব্যালেন্স শিটের তলায় গিয়ে আমরা যোগটা করি, 46,70,442। এইবার দেখা যাক এই দিকটায় যোগটা আমার কত এসছে। এটাকে উড়িয়ে দিলাম, 9,75,000 এই যে বিল্ডিংয়ের জন্য এসছে, প্লাস 2,44,625 এটা হচ্ছে আমার ফার্নিচারে এসছে, প্লাস হচ্ছে 4,27,500 টাকা, এটা হচ্ছে আমার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি থেকে এসছে, এইটা আউটারে গিয়ে এইখানে দাঁড়িয়েছে, প্লাস 9,29,317 টাকা, প্লাস এই যে 4 গভর্নমেন্ট প্রমিসরি নোটটাকে আউটারে দিয়ে দিই, 4,000 টাকা, প্লাস 4,000, প্লাস 1 লক্ষ, প্লাস 3,75,000, প্লাস 2 লাখ, প্লাস এইটাও যাবে 9,72,500, প্লাস 9,72,500, প্লাস ক্যাশ ইন হ্যান্ডের এই টাকাটাও যাবে, প্লাস হচ্ছে 2,27,500। তাহলে দাঁড়ালো, মেলেনি 44,55,442। আচ্ছা, মাইনাস আমার প্রবলেম দাঁড়াচ্ছে 46,70,442, 2,15,000। পজ করে আমি একটু দেখে নিই, তারপরে আবার করছি।